এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। অনেকটা শুকিয়ে গিয়েছ। ঈশা লেকের পানির দিকে তাকিয়ে বলল। তোমাকে হলুদ জামা বেশ মানিয়েছে। ঈশা রাব্বির দিকে তাকাতেই চোখে চোখ মিলে যায়। রাব্বি চোখ সরিয়ে নেয়। প্রসঙ্গ বদলাতে ঈশা প্রশ্ন করে, সকালে ঢাকা পৌঁছে বাসা থেকে ফ্রেশ হয়ে এলাম। মাথা ধরেছে, মনে হচ্ছে ঘুমানো প্রয়োজন। ঈশা সহসাই কোল থেকে ব্যাগ সরিয়ে ঈশা দিল কোলে মাথা দিতে। রাব্বি সুকুচকে বলল, ঈশা দুজনই দুজনের জন্য হারাম এখন। আর তাছাড়া তোমার সাথে কথা বলতেও আমি নিজেকে সামলে বলি। বলতাম না তুমি পাগলামি করো, তাই নিষেধ করি না। ঈশা জানে মানুষটা এমনই, সবকিছুতে দূরত্ব। তার বন্ধুদের সাথে কত সুন্দর করে কথা বলে, অথচ ঈশাকে দামই দেয় না। ঠোঁট পাকিয়ে অন্য পাশে দেখছে কি সুন্দর একটা কাপড় গল্প করছে। রাব্বি ঈশার দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। সে নিজেও চায় ঈশার খুব কাছে যেতে, নিজেও চায় একটু ছুঁয়ে দিতে। একটু আগে কোলে শুতে বলে যে আবেদন ছিল, নিজেকে সংযত করে সে আবেদন অগ্রাহ্য করেছে সে। ঈশা হয়তো ভাবছে কঠিন মানব, কিন্তু রাব্বি যে নিরুপায়। বন্ধু যদি জানতে পারে তার এই বোনের সাথে এসব চলছে, হয়তো বন্ধুত্বই থাকবে না। তৎক্ষণাৎ ঈশা রাব্বির দিকে চেয়ে বলে, চলো। দুজনে মিলে উঠে রওনা দিল ফুচকার দোকানের দিকে। ফুচকা, বাদাম, চা এগুলোই তাদের দেখা হলে সারাদিনের সঙ্গে। ঈশার মতো মেয়ে সারাদিন রাব্বির সাথে বকবক করে, আবার যখন ঘরে ফিরে একেবারে শান্ত। রাব্বিকে ছাড়া ঈশার চলবেই না। ভাই বাবার কাছে রাব্বিকেই চাইবে। লাইব্রেরিতে বসেছে আইটেমের প্রস্তুতির জন্য। অ্যানাটমি খুব ভালোই বুঝে ইর্তিজা সাজিয়াকে নোট করে দিচ্ছে। সাজিয়া অ্যানাটমির অন্য কিছু ইনফরমেশন নোট করছে। রাহিত বসে বসে ইর্তিজার টিফিন খাচ্ছে। সকালে নাস্তা না করে আসা মিসেস নীলা নাস্তা ব্যাগে দিয়েছে। পড়া শেষ করে লাইব্রেরি থেকে বের হয়ে সবাই বাসায় যেতেই চাইল। এদের মধ্যে রাহিত আর রিচি মারাত্মক ফাঁকিবাজ। ইর্তিজা প্রায় সময় ওয়ার্ড ঘুরে পেশেন্টদের অবস্থা দেখে যায়। ভেতর থেকে একটা চাপা আর্তনাদ আসে। বাইরের জগৎ কত সুন্দর, অথচ হাসপাতাল একটা নরকের মতো। বাচ্চা, বৃদ্ধ, নারী, পুরুষ, প্রতিটি মানুষের কষ্টগুলো চাপা পড়ে যায় এই চার দেয়ালে। ওয়ার্ড ঘুরে বেরিয়ে আসতেই দেব ছুটে আসছে ওদের দিকে। রাহিত দেবকে থামিয়ে বলল, আরে থাম, ছুটছিস কেন? মাহেশ স্যারের সাবজেক্টে টার্মে আমাদের ফেল আসছে, কিন্তু বুঝলাম না, কয়েকটা মেয়ে পাস করেছে। রুষা অনেক ভালো মার্কস পেয়েছে। মাহেশ স্যার ওনার রুমে ডাকছে সবাইকে। ইর্তিজার চোখ বড় বড় হয়ে গেল। বায়োকেমিস্ট্রিতে ইর্তিজা খারাপ করেছে, সে মেনেই নিতে পারছে না। মাহির স্যারের সাথে দেখা করে কারোর সাথে কথা না বলেই বাসায় চলে যায়। প্রচন্ড রাগ নিয়ে বাসায় এসে রুমে ঢুকে পছন্দের ফুলদানটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। পরদিন কলেজে গেলে ক্লাসের মাঝে রুষাকে ডেকে এনে মাহির স্যার প্রশংসা করল। কারো কোনো কথা মাথায় নেই তেমন ট্রাম নিয়ে, কারণ ফার্স্ট প্রফেশনাল এক্সাম হয়ে গিয়েছে। সেটাতে পাস করা এখন গুরুত্বপূর্ণ ব্যাপার। স্যার চলে যেতেই দেব রুষাকে শুনিয়েই কয়েকজনকে বলল, এই মেয়েরা সব কিছুতে পার পেয়ে যায়, কেন বুঝি না। পরীক্ষা তো আমরাও দিয়েছি, অবশ্য রূপ থাকলে সব ক্ষেত্রেই কাজে দেয়। রুষার খুব গায়ে লাগলো কথাটা। গতকাল ফলাফল শোনার পর থেকে দেব সহ আরো কয়েকজন এসব কথাই বলে যাচ্ছে। সকলের সামনে দাঁড়িয়ে গর্জে উঠল রুষা। বাজে কথা বলবি না দেব, খাতায় লেখা থাকলে স্যার ঠিকই নাম্বার দিত, লিখিসনি সেটা বলতে কি লজ্জা লাগে? ওরে বাবা, চোরের মায়ের বড় গলা। রূপ দেখিয়ে তো ছেলেগুলোকে পেছনে ঘুরাস, স্যারদেরকেও বাদ দিলি না। মাহেশ স্যার খারাপ আমি কখনো বলিনি, কিন্তু এমন কি করলি যে স্যার শুধু তোর খাতায় লেখা দেখলো, আমাদের গুলা দেখলো না? আচ্ছা দাঁড়া, স্যারকে জিজ্ঞেস করে আসি। রুষা সিট থেকে বেরিয়ে যেতেই ইর্তিজার ইশারায় রাহিত অন্যদিকে
সিমিন রিমন রুষাকে আটকালো। রুষা রেগে গিয়ে বলে, আটকাচ্ছিস কেন? আমার খাতায় কি লিখেছি সেটাও তো দেখা দরকার। রিমন ঠান্ডা মাথায় বলল। ও চায় তোকে উত্তেজিত করতে, সিন ক্রিয়েট করিস না। তখনই সাজিয়া বল, আচমকা রুষা, ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। কৌতূহল থেকেই জানতে চাচ্ছি। আমরা সবাই জানি ইর্তিজা বায়োমেট্রিক্সে বেস্ট, সেখানে ও খারাপ করেছে। তোর কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে না? রুষা থেমে গেল। কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োকেমিস্ট্রিতে ইর্তিজাকে পার করা খুব কঠিন। ও কি করে রেজাল্ট খারাপ করবে? রুষার মাথায় ঢুকলো না। যেখানে রুষাকে ইর্তিজাই পড়াতো। ইর্তিজার দিকে তাকাতে ইর্তিজা তাচ্ছিলের হাসি দিয়ে সাজিয়াকে বলল, সাজিয়া, পরের ক্লাসটা করবো না, বাইরে যাবে? আমার ভালো লাগছে না। বেরিয়ে যায় সাজিয়াকে সাথে নিয়ে। রুষা নীরবে দেখছে ইর্তিজার প্রস্থান। ওর চোখে আজ অবিশ্বাস দেখেছে রুষার জন্য। নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। ইর্তিজা কি করে খারাপ করবে? ক্লাস শেষে রুষা চলে যায় মাহির স্যারের রুমে। শেষ ক্লাসে ঢুকে ইর্তিজা। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, না করলে পরবর্তী পরীক্ষা খারাপ হবে। সাজিয়া ইর্তিজার হাতে কলম দিয়ে নিজের নাম লিখছে। ইর্তিজা অন্য ধ্যানে আছে। কিছুক্ষণ আগে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলো, সেটাই মস্তিষ্ক থেকে সরছে না। এটা এখন ওপেন সিক্রেট। ইর্তিজা আর সাজিয়ার সম্পর্কে আছে। রুষার আজকাল ইর্তিজাকে নিয়ে মাথা ব্যথা নেই। ওদের সামনে এসে দাঁড়াতেই সাজিয়া নিজের মাথাটা ইর্তিজার কাঁধে এলিয়ে দিল। আচমকা প্রায় 2 বছর পর রুষা ইর্তিজার নাম ধরে ডাকলো। ইর্তিজা। ইর্তিজা ধ্যান ভেঙে রুষার দিকে তাকায়। রুষা পুনরায় বলে, একটু বাইরে আসবে, কথা ছিল। ইর্তিজার বাহু জড়িয়ে সাজিয়া ইর্তিজাকে বাধা দিয়ে বলে, যা বলার এখানেই বল, বাইরে কেন যাবি? ইর্তিজা নিজের বাহুর দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করলো। এখন সময় নয় বিরক্তি প্রকাশের, তাই নিজেকে সামলেই বলল, যা বলার এখানে বলুন। রুষা কিছুটা বিচলিত হয়ে বলল। প্লিজ, একটু আর্জেন্ট। সাজিয়া এবার রেগে গেল, বলল, মাহির স্যারকে গুড় খাইয়ে শান্তি পাসনি? এখন ইর্তিজার পিছনে লাগছিস কেন? তোর জন্য একটু আগেই স্যার ইর্তিজাকে কত কথা শোনালো, বাসায় অভিযোগ করবে জানিয়েছে পর্যন্ত। রুষা ক্রোধে বলল, তুই চুপ থাকবি? তোর সাথে কথা বলছি, এমন ভেটকি মাছের মতো সারাক্ষণ ওর শরীরে চিপকায় থাকোস কেন? আর স্যার ভুল কি বলেছে? তোরা কলেজে হাত ধরে হাঁটবি, খোলামেলা প্রেম করবি, আর কেউ বললেই দোষ? প্রেম করতে করতে তোর ইর্তিজা ভুলেই গেছে যে উত্তরবিহীন খাতা জমা দিয়েছে। খাতায় লিখছি বলে চিল্লাই কি নাম্বার তোলা যাবে? সাজিয়া আঙুল তুলে বলে, আমরা প্রেম করি, বেশ করি, তোর মতো তো স্যারের রুমে চিপাই যায় না। একটু আগেও দেখলাম স্যার তোর হাত ধরে দাঁড়িয়েছিল। মুখ খুলাস না। ইর্তিজা, কিছু বলো। তুমিও তো দেখেছো স্যারের সাথে ওর নষ্টামি। রুষা আরো খেপে গেল। এক চর দিব বিয়াদব, কিসের নষ্টামি? তুই স্বচক্ষে দেখেছিস নষ্টামি করতে? হাত ধরলে নষ্টামি হলে তোরা তো কিছু বাদ রাখিস নাই, সারাক্ষণ গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি। আবার ইর্তিজার হাতে নিজের নামও লিখছিস। না জানি কি কি করছস, উপরওয়ালাই জানে। প্রচন্ড জোরে ক্লাসরুম কাঁপিয়ে চরের আওয়াজ হলো। ক্লাসের প্রতিটা স্টুডেন্ট তাকিয়ে দেখলো। রুষা ইর্তিজার মুখের দিকে তাকিয়ে রইল নিষ্পলক চোখে। বাম পাশের গালটা রক্তিম বর্ণ ধারণ করেছে মুহূর্তের মধ্যে। আঙুলের দাগ দৃশ্যমান। পৌরুষালী হাতের চর নিশ্চয়ই কোমল হবে না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কানের পাশটা জ্বলছে, গলা ধরে এসেছে, বুকের ভিতর সব তোলপাড় হয়ে যাচ্ছে। ইর্তিজা রুষাকে শাসিয়ে আঙুল তুলে বলল, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। সবাইকে নিজের মতো ভাবা কি স্বভাব নাকি তৈরিকৃত অভ্যাস? পায়ের তলায় মাটি সরে যাওয়া বোধহয় এটাকেই বলে। দম আটকে আসছে কেন? সব মেনে নিয়েছিল গত 2 বছর। মেনে নিয়েছিল ইর্তিজার সাথে সাজিয়ার সম্পর্ক, মিশতে চেয়েছে নতুন পরিবেশে, ছেলেদের থেকে নিজেকে বারবার দূরে রেখেছে। এরপর চোখের সামনে দেখতে পেত সাজিয়াকে ইর্তিজার খুব কাছে। সহ্য হতো না। ইর্তিজা তো শুধু রুষার ছিল। ইর্তিজা নিজেকে বদলাতে পারলেও রুষা পারেনি। আজকের চরটা হয়তো ওর সামনে এগিয়ে যেতে খুব সাহায্য করবে। ইর্তিজার কথাটা কানে এখনো বিঁধছে। সবাইকে নিজের মতো ভাবা কি স্বভাব নাকি
তৈরিকৃত অভ্যাস। কি বুঝালো ও? রুষা খারাপ? রুষার মনে হলো ঠোঁটের কাছে নোনা জল, জিহ্বা লাগাতে বুঝলো জ্বরের প্রভাব এতটাই প্রবল ছিল যে ঠোঁট কেটে গিয়েছে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট মুছড়ে বলল, সরি। বেরিয়ে গেল ক্লাস থেকে স্যার আসার আগে। রুষা বেরোনোর পরই স্যার আসলো। সাজিয়া নিজেও ভয় পেয়েছে ইর্তিজার এই রূপে। সবসময় শান্ত সৃষ্ট থাকা ছেলেটা কেমন গর্জে উঠল। পুরো ক্লাসে আতঙ্ক বিরাজমান। রুষা কলেজ পেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল রমনাতে। নিরিবিলি জায়গা খুঁজে পেল। মুখে হাত দিয়ে একা একা বসে কাঁদছে আর বিড়বিড় করছে, আমাকে কেন কষ্ট দিচ্ছিস? আমি ওভাবে বলতে চাইনি। সাজিয়া তর্ক করছিল তাই বলে ফেলেছি। তোকে আমি কারো সাথে সহ্য করতে পারি না ইর্তি। তুই আমার। আমি যদি তোর সাথে জীবন কাটাবো বলে সবার বিরুদ্ধে গিয়ে লাইফ সেটেল করার জন্য এত সংগ্রাম করতে পারি, তুই কেন আমার সঙ্গ দিতে পারলি না? তুই হয়তো জানতেও পারবি না আব্বু তোকে এখন আর ভালো চোখে দেখে না। তুই সাজিয়াকে নিয়ে বাইকে ঘুরছিস, সেটা আব্বু সেদিন স্বচক্ষে দেখে বাসায় এসে বলেছিল। বড় হতে হতে মেয়েবাজ হয়ে গিয়েছিস। ভাইয়া তো তোকে 2 বছর আগেই বলেই দিয়েছে আমার বিয়ে হয়নি। তাহলে কেন এলি না আমার কাছে? আমি কি করে যাব তোর কাছে? গত 2 বছরে একটা কথাও বললি না, অথচ আজ সকলের সামনে আমাকে বাজে মেয়ে বললি, গায়েও হাত তুললি। তুই কি করে পারলি তোর রুকসারকে রক্তাক্ত করতে? সেদিন অ্যাক্সিডেন্টে যদি না বেঁচে থাকতাম কতই না ভালো হতো। বিয়ের আসর থেকে রিস্ক নিয়ে তোর জন্য পালিয়েছি। ভাবতাম তুই মনে হয় আমাকে পছন্দ করিস, তাই তো শুনেছিলাম অন্তরের কাছে। কিন্তু আমার ধারণা এতটা ভুল জানতাম না। সময়ের সাথে তোর অনুভূতি বদলে গেল। নিজে টিউশনি করি, আব্বুর কাছ থেকে একটা টাকাও নেই না। মাহির স্যারের কাছে তো গেলাম তোর খাতাটা দেখতে, সবই তো ঠিক লিখেছিলি, কিন্তু প্রেমে অন্ধ হয়ে নিজের খাতা সাজিয়াকে দিয়েছিলি। আর স্যার ওর খাতার সাথে পেয়েছে তোর খাতার কয়েকটা এক্সট্রা লুজ শিট, তাই স্যার রাগ করে তোকে পাশ করায়নি। হাত তো স্যার ধরেছিল, আমি পড়ে যেতে চেয়েছিলাম বলে। অযথাই স্যারের নামে কত খারাপ কথা বললি, অথচ জানতেও চাইলি না লোকটা আমার কি হয়। সম্পর্কে আমার চাচা হয়। উনি আর জায়েদ ভাইয়া না থাকলে আমি আজ এইখানে পড়তেই পারতাম না। বাইরে দেখেই জাজ করে ফেললি আমি কেমন, অথচ একটা বছর তুই আগলে রাখতি। তুই তোর রুকসারকে, সেই তুই চরিত্র নিয়ে প্রশ্ন তুললি। একদিন বলেছিলি যখন থাকবো না তখন বুঝবি। ইর্তি, তুই সত্যি নেই রে। আমার ইর্তি নেই, হারিয়ে গিয়েছে অনেক আগে। কাঁদতে কাঁদতে এসপে আওড়াচ্ছে, আবার কাঁধে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো। ইর্তিজাকে সে আর খুঁজবে না ভিড়ের মাঝে। রিমন ফোন দিয়ে বলল প্র্যাকটিক্যাল আছে। আরেকটা রিক্সা নিয়ে আবারও চলে গেল কলেজে। শরীর ছেড়ে দিয়েছে। সকালে একটা স্যান্ডউইচ আর সিঙ্গারা খেয়েছে। পেট ব্যথাটা কি আবারও উঠবে? সবাই কেমন চোখে যেন রুষার দিকে তাকাচ্ছে। রিমন সিমিন বারবার প্রশ্ন করছে এতক্ষণ কোথায় ছিল, উত্তর দেয়নি। সবাই ক্লাসরুম থেকে বারান্দায় আসতে রাহিত ফোন চেক করতে করতে চিৎকার দিয়ে বলে, সেকেন্ড প্রফেসর রেজাল্ট দিয়েছে, প্রফেশনাল এক্সাম। ইর্তিজার রেজাল্ট চেক করে খুশিতে লাফিয়ে উঠলো। একে একে সবার রেজাল্ট সবাই চেক করলো। কয়েকজন মন খারাপ করলে তারা ফেল এসেছে, আবার দিতে হবে ভেবে কষ্ট পেল। আরও 6 মাস বা বছর অপেক্ষা করতে হবে হয়তো। রিমন ইর্তিজার সামনে এসে বলল, দোস্ত, আমাদের জন্য তো আজ খুশির দিন, মনে কোনো রাগ দুঃখ রাখিস না। রুষা একটু অবুঝ। সাজিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, রুষা প্যারা নিস না দোস্ত, মাফ করে দিলাম। আর ইর্তিজার 2-1টা চর খেলে রুষা এমনিই ঠিক হয়ে যাবে। পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। সিমিন এগিয়ে এসে সাজিয়াকে বলল, তুই আর ঠিক হলি না। এনিওয়ে তেজা, আমি তোকে তোর অ্যারোগেন্ট স্বভাবের জন্য প্রথম থেকে পছন্দ করতাম না, তবে তুই আজকে যা করলি একটা মেয়ের জন্য কত বড় অপমান হয়তো বুঝতে পারছিস না। ঠিক করিসনি। নিজের স্বভাবে পরিবর্তন আন। রুষা আমাদের মতো এমন না,
ও একটু নাজুক, ক্লাসেও চুপচাপ থাকে। তুই নিশ্চয়ই দেখেছিস। ভালো করিসনি তুই। এনিওয়ে, ভালো থাক। রিমন সিমিন সামনে অগ্রসর হলো। ইর্তিজা সামনে হাঁটছে। গন্তব্য এখন বাসা। সাজিয়াকে আজকে বাইকে করে নামিয়ে দেয়নি। কিছুই ভালো লাগছে না। নিজেকে সময় দেওয়া প্রয়োজন। মেডিকেল কলেজ থেকে পিকনিকে কাল যাবে ঘোষণা হয়েছে। পরি এখন আদো আদো করে পুরো বাক্য বলে। ইর্তিজার রুমের দরজা ধাক্কাচ্ছে অনবরত। জরি দুবার সরিয়ে এনেছে। ইর্তিজা ঘুমায় এই সময়। এমন সময় ইর্তিজা দরজা খুলে বলে, মামি ছেড়ে দিন, আমি দেখছি। পরীকে কোলে নিয়ে রুমে ঢুকে আদর করে বলল, কি হয়েছে? জানাচ্ছিস কেন আমাকে? আমার দরজা ধাক্কাচ্ছিলি কেন? আদর দাও, চকলেট দাও, ভাতটাবো না। মা শুধু ভাতটাও বয়ে। তাহলে ভাত খেলেই হয়? ভাত পতা। আচ্ছা, তাহলে কি শুধু চক্কেতে ভালো? হুম। নাক টিপে দিল ইর্তিজা পরীর। আদর একটা বাচ্চা। পরী আছে বলেই বাসা একটু মন খারাপ করতে পারে না। ইর্তিজার কাঁধে গলায় ঝুলে ছোট্টবেলায় সাইমও ইর্তিজা ইশরাকে এভাবে স্নেহ করত। সাইমের স্নেহের কাছে কিছুই না ইর্তিজার আদর ভালোবাসা। জড়িয়ে এসে জোর করে ভাত খাইয়ে দিচ্ছে। ইর্তিজা এটা সেটা বুঝিয়ে ভাত গেলাচ্ছে পরীকে। সহসা জরির চোখ গেল ইর্তিজার ডান হাতের দিকে। প্রশ্ন ছিল, ইর্তিজা হাতে কি হয়েছে? ইর্তিজা কোনো ভনিতা না করে বলল, মামি বাইক চালানোর সময় ব্যথা পেয়েছি। হাতের অবস্থা দেখে তো মনে হচ্ছে বেশি আঘাত পেয়েছো। হাত জুড়ে ব্যান্ডেজ। ও কিছু না, ঠিক হয়ে যাবে। পরী কোল থেকে নেমে ছুটে বেরিয়ে যাওয়াতে জড়িও পিছু নিল। কথা আর আগালো না। ইর্তিজা হাতের দিকে এক পলক দেখে হাসে। হাতের তালু জুড়ে সাদা ব্যান্ডেজ। সময় নিয়ে আঘাত করেছে হাতে। যতক্ষণ হাতে রক্তক্ষরণ হয়নি ঠিক ততক্ষণ সময় নিয়ে আঘাত করেছে। বাধা দেওয়ার মতো কেউ ছিল না আজ। এই রক্তক্ষরণে কি অভ্যন্তরীণ রক্তপাত বন্ধ হয়েছে? কিছুটা হলেও কমেছে। হানমনি বলে উঠল, এটা কোনো আঘাত নয়, বুকের ব্যথা নিরাময়ের ওষুধ মাত্র। যে অন্যায় আমি করেছি আজ, নিজেকে কখনোই মাফ করব না। তাওহিদ সাহেব প্রথমে রাজি না হলেও মেয়ের এমন ভালো হওয়ার কথা ভেবে রাজি হলো। পিকনিকে যাচ্ছে বাগান বাড়িতে। মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের হেডের বাগান বাড়ি। বাড়িটা হেরিটেজ সাইটের মতো, তাই সকলের আগ্রহ অনেক। সবুজে ঘেরা গাজীপুরের দিকে এই বাগান বাড়ি। ঢাকা থেকে দূরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সামনে আবার কলেজের প্রোগ্রাম আছে নতুনদের, বরং তাই সেই প্ল্যান ক্যান্সেল করে কাছেই ঘোরার প্ল্যান করলো। দূরে যাওয়ার প্ল্যান কিছুদিন পর করবে ছাত্রছাত্রীরা। দেখতে দেখতে আজ ওরা 3য় বর্ষে পদার্পণ করেছে। সকলে ভোরে ঘুম থেকে উঠে মেডিকেলে কলেজে চলে গেল। সেখান থেকে বাস ছাড়বে। হলুদ চুড়িদার পরেছে আজ, সাথে লাল হিজাব। মনে হচ্ছে যেন বসন্ত এসেছে। আজ সবার মন ভালো। মেয়েরা আজ সবাই মনের মতো সেজেছে। ছেলেদের অনেক স্মার্ট লাগছে। সব মিলিয়ে 3টি বাস বরাদ্দ ছাত্রছাত্রীদের জন্য। ছেলে মেয়ে আলাদা বাসে। প্রতিটি বাসে একজন ম্যাডাম এবং 2জন স্যার রয়েছে। বাস গন্তব্যের দিকে রওনা হলো। 9:30টায় বাস পৌঁছে গেল বাগান বাড়িতে। চারিদিকে সবুজে ঘেরা। গেট দিয়ে ঢুকতে মাঝে একটা পানির ফোয়ারা, এক পাশে বাগান। সকলের নাস্তার ব্যবস্থা হলো বাড়ির প্রাঙ্গণে। উপরে সামিয়ানা টাঙানো ছাদ। খাবারের আয়োজন করা হয়। টেবিল বিছিয়ে সামিয়ানার নিচে সকলের নাস্তা হিসেবে দিল চিকেন তন্দুরি, ডাল এবং পরোটা। খাবারটা বেশ ভালোই লেগেছে। খাবার শেষ করে সকলে ঘুরে ঘুরে দেখছিল বাড়িটি। রুষা নিজের অবাধ্য চোখকে বকা দিয়েও দমাতে পারেনি। গতকালের চরের কথা এখনো মনে পড়ে। আজ খাবার খেতে গিয়ে গিলতে অনেক কষ্ট হয়েছে, ঠিকমতো চিবাতে পারছে না। সবাই যখন খাবার দেখে অনেক খুশি, রুষা তখন মন খারাপ করে একটু একটু করে খাচ্ছে। অর্ধেক খাবার খেয়ে উঠে গেল। গতকাল রাতে আম্মুকে বলে পায়েস খেয়েছে। ইর্তিজা কি করে পারলো এত জোরে চর মারতে, এখনো ভাবতে কষ্ট হয়। পুনরায় চোখ গেল ইর্তিজার দিকে। পরনে সাদা গুসিল ব্র্যান্ডের পলো শার্ট, ডেনিম প্যান্ট, গলায় ঝুলছে সানগ্লাস, হাতে একটা চামড়ার ঘড়ি দেখে রুষার মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। হঠাৎ সিমিন ধাক্কা দিয়ে বলল, কি রে, তুই হাসছিস কাকে দেখে?
কার রুষা অপ্রস্তুত হয়ে তাকালো। ভাগ্য সুপ্রসন্ন ছিল ততক্ষণে ইর্তিজা সরে গিয়েছিল সামনে থেকে। সিমিন সামনে তাকিয়ে দেখে কেউ নেই। সিমিন হেসে বলে, প্রেমে পড়ে দিওয়ানা হইলি? ধুর সর, এখানে বসে না থেকে চল কালচারাল প্রোগ্রাম দেখি। আরে দাঁড়া, একটা মজার কথা শোন। আমাদের জুনিয়র মেয়েগুলো একটু আগে আমাকে জিজ্ঞেস করলো ইর্তিজার কথা। ওদের মধ্যে কার যেন ইর্তিজাকে পছন্দ হয়েছে। আমি ইর্তিজার কাছে পাঠিয়েছি সাহস দিয়ে। চল চল দেখে আসি ওই অ্যাংরি ম্যান কি বলে ওদেরকে, আর ওর গলায় ঝুলে থাকা সাজিয়া বান্দর কি করে। রুষা চোখ বড় বড় করে বলল, ঠিক করিসনি এটা, বাচ্চা মেয়ে এগুলো। রুষার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল স্পটে। সিমিন সাথে আরো কয়েকজনকে নিল মজা দেখতে। সত্যি কয়েকজনের জটলা পেকে গিয়েছে। ইর্তিজার সামনে প্রথম বর্ষের মেয়েটা দাঁড়িয়ে আছে মাথা নত করে। ইর্তিজা জোরে থমকে বলল, তাকাও আমার দিকে। মেয়েটা মাথা তুলে তাকাতে ইর্তিজা বলল, আমাকে অবশ্যই নামে চেনো। আমার স্বভাব সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান নেই। বাবা মা পাঠিয়েছে পড়াশোনা করতে। ওকে ফাইন, ভালো লাগতেই পারে, প্রেম করতেই পারো, আমার হেডেক নেই। প্রেম করতে হলে তো আমার রেসপন্স প্রয়োজন, তাই নয় কি? অনেকটা দমকের স্বরে বলল মেয়েটা, ভীত সন্ত্রস্ত হয়ে সজরে মাথা নাড়িয়ে বলছে, জি 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 ভাইয়া। ইর্তিজা পুনরায় বলল, তাহলে এইভাবে প্রপোজ করছো হাত ধরে, এটা কোন ধরনের অসভ্যতা? আমি তোমার কি কোনোভাবে মনে হচ্ছে আমার চরিত্রের সমস্যা? না না, আমি তা বলিনি, ভাবেও নি এমন। ভাইয়া আমি হাত ধরতে চাইনি, মনের অজান্তে ধরেছি। কিন্তু গত কমাস ধরে আপনাকে এই কথাটা বলতে চেষ্টা করেছি, আপনি তো শুনতেই চান না। যতবারই দেখা হয় আমাকে সবার সামনে উপেক্ষা করে চলে যান। আমার বান্ধবীরা আমাকে পচায়। ইর্তিজা বিরক্ত হয়ে বলল, যাও প্রোগ্রাম এনজয় করো, এসব আমাকে আর বলবে না। বাসায় অভিযোগ করব, তা না হলে আমি চড় থাপ্পড় মারতেও দ্বিধাবোধ করব না। প্রথমবার বলে পার পেয়ে যাচ্ছ। দেখো তোমাকে নিয়ে সবাই মজা করছে, ব্যাপারটা খুব খারাপ হবে তোমার ক্যারিয়ারের জন্য। এটা কি বুঝলো জানা নেই, তবে চলে গেল সামনে থেকে। সাজিয়া এতক্ষণ এখানে ছিল না, এখানে থাকলে নির্ঘাত হাঙ্গামা বাঁধিয়ে দিত। সিমিন আসল মজাটাই পেল না। স্টেজে প্রোগ্রাম চলছে, সবাই গিয়ে বসল। সাজিয়ার সেই বিখ্যাত নাচ আবার সবাইকে দেখতে হলো। যে যার যার মতো করে অংশগ্রহণ করলো। আজ রুষা আজ কবিতা আবৃত্তি দিবে। উপস্থাপক নাম নিতেই রুষা স্টেজে উঠল। আমি রুকসার তাওহিদ রুষা আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের আবার যখনই দেখা হবে কবিতাটি। আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেট কাট ভালোবাসি। এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নক্ষাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা, বক্ষ চিরে তোমার প্রতিমা। দেয়ালে টাঙানো কোনো প্রথাসিদ্ধ দেবী চিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছাড়া ফেলিয়াছে। এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও, মূর্ছা যাবে, জাগাবো না। নিজের শরীর দিয়ে কফিন বানাবো। ভালোবাসি বলে দেব স্ট্রেট কাট, আবার যখনই দেখা হবে। কবিতার শেষে সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ইর্তিজা এতক্ষণ রুষার চোখেই তাকিয়েছিল। কবিতার প্রতিটি স্তবক এত সাবলীল ছিল, ইর্তিজার মনে হলো যেন ওকেই বলল। সকলে তালির আওয়াজ অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। দুপুরের খাবারের জন্য সবাই আবার খাবারের জায়গায় চলে গেল। একই টেবিলে বসেছিল আজ রুষা এবং ইর্তিজা। সবাই খাচ্ছে, কিন্তু রুষা শুধু নেড়ে চেড়ে যাচ্ছে। সিমিন জিজ্ঞেস করল, খাচ্ছিস না কেন? গলা জলে। সিমিন কাতর চোখে রুষার দিকে তাকালো। রিমন নিজের ফিরনিটা এগিয়ে দিয়ে বলল, এটা খা। সিমিন নিজেও নিজের ফিরনিটা এগিয়ে দিল। সিমিন হতাশ হয়ে ইর্তিজাকে বলল, ইর্তিজা, কালকের থাপ্পড়টা ওকে মানুষ বিবেচনা করেও মারতে পারতি, তোর এক থাপ্পড়ের জন্য। রুষা হাত চেপে ধরল সিমিনের, যেন আর না বলে। সিমিন চোখ কটমট করে রুষার দিকে তাকিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা শেষ করতে দে। ইর্তিজা, তোর থাপ্পড়ের জন্য মেয়েটার রাতে জ্বর এসেছিল। কাল থেকে পানি আর পায়েস ছাড়া কিছু খেতে পারছে না। ওর বোন ভয়ে বাসায় জানায়নি যদি আজ আসতে না দে। ঠোঁটের পাশটা তো কেটেই গিয়েছে।
কান গলাও ব্যথা করছে। মানুষ এভাবে পাষাণের মতো মারে? উপস্থিত সকলে খাবার থামিয়ে রুষার দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রাহিত নিজের ফিরনিটা রুষার দিকে এগিয়ে বলে, প্রিন্সেস এলে রুষা, ফিরানিটাও খেতে পারেন বন্ধু হিসাবে। রুষা উপচে পড়া অশ্রু হাত দিয়ে বাধা দিয়ে রাহিদের কথা শুনে হেসে দিল। ইর্তিজা কারো দিকে না তাকিয়ে নিজের খাবার খেয়ে যাচ্ছে চামচ দিয়ে। সে বুঝতে পারছে এখন যদি ঘটনাচক্রে রুষার চোখের পানি দেখে নিজেকে সামলাতে পারবে না। সাজিয়া তখনই বলে উঠল, তোমাকে কি আমি খাইয়ে দিব ইর্তিজা? এভাবে চামচ দিয়ে খেয়ে কি তৃপ্তি পাচ্ছ? ইর্তিজা চোখ রাঙিয়ে সাজিয়াকে বলল। সাজিয়া আমি কারো হাতে খাই না, নিজেরটা খাও। মন খারাপ করে বলে, মানুষের ভালো চাইলেও দোষ। কালকেও তো হাতটা ভালো ছিল। এনিওয়ে রুষা, তুইও ওকে না খেপালে পারতি। ইর্তিজার দিকে তাকিয়ে বলে, রুষা এখন থেকে আসতে মারবে। নে রুষা, আমারটাও খা। সকালে আমিও দেখেছি তুই খাসনি। হাত দিয়ে না করে দিয়ে বলল, তোরা খা, আমি এত খাবো না। তবে ধন্যবাদ সবাইকে। ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। জীবনে প্রথম এত জোরে থাপ্পড় খেয়েছি তো, তাই। এমন 2-4টা ছোটবেলায় খেলে ঠিক হয়ে যেতাম। এতদিনে বুঝছিস, ছোটবেলায় আমার আপন মানুষগুলো ফুলের টোকাও লাগতে দেয়নি। আমার কিছু হওয়ার আগে ওরা ঝাঁপিয়ে পড়তো আমার জন্য। যত বড় হচ্ছি বাস্তবতার মুখোমুখি হচ্ছি। আবারও চোখ মুছে রুষা। সাজিয়া প্রশ্ন করল, তোর গলার লকেটটা সুন্দর, মাঝে মাঝেই দেখি পড়িস। কে দিয়েছে এটা? রুষা লকেটের দিকে তাকিয়ে হেসে বলল, আমার প্রিন্স চার্মিং। চামচ পড়ে গেল হাত থেকে। খাবার থামিয়ে প্লেটে চোখ নিবদ্ধ সামনে বসে থাকা ছেলেটার একবারও তাকাবে না সেদিকে। কোনো অধিকার নেই। সাজিয়ার কণ্ঠে ঘোর ভাঙল। ইর্তিজা আরে জোস, আগে তো জানতাম না তোরও প্রিন্স আছে। খাওয়া ছেড়ে উঠে চলে গেল সামনে থেকে। সবাই ওর উঠে যাওয়া দেখে তাড়াতাড়ি খেতে লাগলো। গল্প করতে করতে দেরি হয়ে যাচ্ছে। বাগানের পাশে ধান ক্ষেত, যে কাজটা কখনোই করেনি আজ 6 মাস ধরে এই কাজটা করছে। সিগারেটটা মুখে দিয়ে দুটো টান দিল। নিজেকে স্থির করলো। কিছুক্ষণ একা নীরবে সময় কাটালো ধান খেতে বসে। রাব্বি সাহেবদের সাথে চ্যাট করলো। পরির সাথে ফোনে কথা বলল। প্রায় 1 ঘন্টা সময় পেরিয়ে গেল। রাহিদের ফোন পেয়ে উঠে দাঁড়ায়, আবার স্টেজের সামনে চলে আসে। সবাই চলে যাওয়ার জন্য রেডি, বাসে উঠবে। ঠিক সেই সময় সেমিন রুষাকে খুঁজছে। সব খুঁজে পেলেও রিমন ইর্তিজা রাহিদের কাছে এসে বলল, রুষাকে পাওয়া যাচ্ছে না। পুরো ডিপার্টমেন্ট একসাথে হয়ে গেল। স্যার ম্যাডামরাও চিন্তায় পড়ে গেল। মঈন স্যার এগিয়ে এসে বলল, ভালো করে খুঁজেছ? জি স্যার। ইর্তিজা বলল। ও লাস্ট কার সাথে ছিল? সেমিন জবাব দিল, আমার সাথেই। ওয়াশরুমে যাবে বলেছিল, কিন্তু ওয়াশরুম থেকে এসে আমার কাছে ব্যাগ রেখে বলল আমি আসছি। আমি ভাবলাম আশেপাশে যাচ্ছে, কিন্তু এতক্ষণ আর কোনো খবর নেই। ম্যাডাম প্রশ্ন করল, ওয়াশরুম চেক করেছো? হ্যাঁ। চলো সবাই আরেকবার চেক করি। স্যার ম্যাডাম সবাই পুনরায় সব চেক করতে গেল। চেক করতে করতে হঠাৎ করে জুনিয়র ম্যাডামগুলোর চিৎকার শোনা গেল। যে যেখানে ছিল বাগান বাড়ির ভেতরে গেস্ট রুমে ঢুকে গেল। সকলে এগিয়ে যেতেই দেখে রুষা ওয়াশরুমের পাশে অবচেতন অবস্থায় পড়ে আছে। স্যার রুমগুলো সবগুলো লাইট জ্বালাতে চাইলো, কিন্তু না জ্বালাতে সন্দেহ হলো। এখানকার কেয়ারটেকার সার্কিট ব্রেকার উঠাতে লাইট জ্বলে উঠল। ইর্তিজা ওয়াশরুম থেকে পানি এনে ওর মুখে ছিটাচ্ছে। জুনিয়র গুলোকে জিজ্ঞেস করলো কিভাবে পেয়েছে ওকে। একটা মেয়ে বলে উঠল, ভাইয়া এই রুমের দরজা আটকানো ছিল, আমি চলেই যাচ্ছিলাম, তখন মনে হলো ভেতর থেকে চাপা আর্তনাদ আসছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চেক করতেই দেখি রূপা আপু পড়ে আছে অন্ধকারে। রুষার তখন কিঞ্চিত জ্ঞান ফিরেছে। ইর্তিজা আকস্মাৎ চিৎকার দিয়ে বলে, ও মাই গুডনেস, আল্লাহ, এই অন্ধকারে এখানে ছিল? ইর্তিজার চিৎকার শুনে অন্যরা ঘাবড়ে যায়। আরো বেশি পানি ছেটাতে থাকে মুখে, গালে আলতো চড় দিতে দিতে বলতে থাকে, রুকসার, এই রুকসার, তাকা আমার দিকে, চোখ বন্ধ করবি না, উঠ উঠ, কিছু হয়নি, ভয়ের কিছু নেই। রুষার হাত আর মুখের ইশারায় বুঝাচ্ছে বমি করবে। ইর্তিজা রুষার হিজাব খুলে মাথায়
অর্ধেক ঘোমটা দিয়ে দিল। রুষার মাথা ওয়াশরুমের দিকে ধরতে গল গল করে বমি করে দিল। অনেকে ছিটকে গেল। ইর্তিজা মাথা চেপে ধরে রেখেছে। সিমিন এগিয়ে আসতেই বলল, সিমিন ওকে ধর, আমি এগুলো ক্লিন করি।